হ্যালো সাহেব, আমি গোপাল। আপনি এক্ষুনি আসুন এখানে। আসার পর আমি সব বলবো। আপনি তাড়াতাড়ি আসুন। অর্চনা মা, এসো বাবা। ড্যাডি, বেঁচে থাকো। শেখর, অর্চনা, কি ব্যাপার? বাবা, এই বাংলোটা আসলে কার? কার মানে? এটা তোমার। আর এই শেখর লোকটা কে? ও আমার জামাই আর তোমার স্বামী। আর শেখরকে আমার জন্য তুমি পছন্দ করেছিলে? না তো, তুমি নিজেই দেখেছিলে। কিন্তু তার জন্য হয়েছেটা কি? অনেক বড় পার্থক্য হয় বাবা। শেখরের সাথে আমি এই জন্য বিয়েটা করেছিলাম যাতে ও কোনো পণ না নেয়। ঠিক আছে, কিন্তু ওকে কি বড়পণ দিয়েছি আমি? তাহলে এই বাংলোটা কি বাবা? যখন ও আমাকে পুনে থেকে এখানে নিয়ে এলো তখন আমি ভেবেছিলাম ও কোনো ফ্ল্যাট কিনেছে, তোমার বাংলো নয়। দেখো অর্চনা, তুমি আমার একমাত্র মেয়ে। তুমি আমার অনুমতি ছাড়াই শেখরকে বিয়ে করেছো। আর সেই বিয়ে আর্য সমাজ মন্দিরে গিয়ে করেছো। এই শহরের সব থেকে বড় বিল্ডার সুনীল মহাজন আর তার একমাত্র কন্যার বিয়ে যাতে নিজের বন্ধু, আত্মীয় এবং অন্যান্য কারুকে ডাকতে পারেনি। আর তাছাড়া তোমাদের দুজনের মধ্যস্থতা তো আমিই করিয়েছি। আর তুমি খালি পণ পণ একই কথা বলে চলেছ। দেখো বাবা, বাবা তুমি যখন এই শহরে এসেছিলে তোমার কাছে কিচ্ছু ছিল না, তোমার কোনো ক্ষমতাই ছিল না। কিন্তু তুমি তোমার সততা আর পরিশ্রম দিয়ে এত বড় একটা এম্পায়ার তৈরি করেছো। বাবা, বাবা আমিও আমার নিজের ক্ষমতায় জীবনে একটা জায়গায় যেতে চাই। আর আর সেই জন্যই আমি ওই সব কোটিপতি ছেলেদের রিজেক্ট করে শেখরকে বিয়ে করেছি। আর শেখর তুমি, শেখর শেখর তুমি যে এমন করবে এটা আমি আশা করিনি। বাবার বাংলোটা দেখলে আর লোভ সামলাতে পারলে না? অর্চনা, এরকম কিছু নয়। আরে মা, কেন শুধু শুধু ধমকাচ্ছ মানুষটাকে? আমি ওকেই হাত পা ধরে রাজি করিয়েছিলাম, তা না হলে ও তো রাজি হচ্ছিল না। তাও বাবা, বাবা আমরা এই বাংলোটা ছেড়ে চলে যাব। আমরা এখানে থাকতে পারবো না। আমার স্বামী যদি আমাকে একটা ছোট্ট মাটির কুঁড়ে ঘরে রাখে তাহলেও আমি অনেক খুশি থাকব। অর্চনা দেখো, আমি ফ্ল্যাটের জন্য টাকার ব্যবস্থাও করে নিয়েছিলাম। এরই মাঝে ড্যাডি যদি এই বাড়িটার জন্য রাজি না করে নিত তাহলে তাহলে এতক্ষণে নিজের ফ্ল্যাট কিনে নিতাম। কোনো ব্যাপার না শেখর, আমি কিছুদিনের জন্য পুনে চলে যাচ্ছি। তুমি ততক্ষণে ফ্ল্যাটটা কিনে নাও। আর সবকিছু হয়ে যাওয়ার পর তুমি আমায় ডেকে নিও, কেমন? হুম। আর বাবা, আই এম রিয়েলি সরি। তুমি তো তোমার মেয়েকে চেনো, তাই না? ঠিক আছে, তাহলে তুমি স্থির করে নিয়েছো যে তুমি এখানে থাকবে না। হ্যাঁ। আর তুমিও কি এটাই ঠিক করে নিয়েছো যে তুমি এই শহরে বাড়ি কিনবে? হ্যাঁ ড্যাডি। আমি তোমাদের দুজনের বক্তব্য শুনেছি। এখন তোমরা দুজনে আমার কথা শোনো। আমার একটা বিল্ডিং তৈরি হচ্ছে যার নাম সুনীল সাগর। ওতে সমস্ত ফ্ল্যাট বুক হয়ে গেছে, কিন্তু ওখানে একটা ফ্ল্যাট আমি অফিসের জন্য রেখেছি। এখনো আমি ওখানে কারুকে পজেশন দিইনি, একটু সময় লাগবে। যদি তোমরা ওই ফ্ল্যাটটার টাকা দিয়ে আমার থেকে ওই ফ্ল্যাটটা কিনে নাও
এটা আমার জন্য খুবই উপকারের হবে। আর তোমরা দুজনে প্রথম ওনার হবে যারা ওই ফ্ল্যাটে যাবে। কিন্তু ড্যাডি, ওই ফ্ল্যাটের দাম তো এখন কিছু 25-30 লক্ষ, তাই না? আমাদের কাছে শুধু 15 লক্ষ টাকা আছে, এর বেশি ব্যবস্থা করতে পারবো না। তাতে কোনো অসুবিধা নেই বাবা, টাকার ব্যবস্থা আমি ব্যাংক লোন থেকে করিয়ে দেব, 15 বছরে চুকিয়ে দেবে। হ্যাঁ, যদি এমন কথাই থাকে তাহলে ঠিক হবে, তাই না শেখর? হ্যাঁ, আই হ্যাভ নো প্রবলেম। আর বাবা, তোমার বানানো বিল্ডিং এ ফ্ল্যাট নিলে আমরা এই ব্যাপারে তো নিশ্চিন্ত থাকতে পারি যে ফ্ল্যাটের ছাদ আমাদের মাথায় পড়বে না, তাই না? ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বেঁচে থাকো। এসো মা। ওই 502 নম্বর ফ্ল্যাটের চাবি। এই নিন মহাজন বাবু। এই মুহূর্তে বিল্ডার সুনীল মহাজন তার গ্রাহক অর্চনা চৌধুরীকে তার ফ্ল্যাটের চাবি দিচ্ছে। থ্যাংক ইউ বাবা। আর এখন আমি তোমাকে তোমার নতুন ফ্ল্যাটের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাঙ্কস। Congratulations. Thank you, অভিনন্দন thank রইল। you. থ্যাংক ইউ। যাই তাহলে, হোম সুইট হোম। চলো হ্যাঁ বাবা। হ্যাঁ, কাম, আসুন। আসুন। হ্যাঁ চলুন। চলো। আরে, গুড Good মর্নিং morning, স্যার। sir. এখানে তোমাদের ডিউটি এখন? হ্যাঁ স্যার। মা, এরা এখানকার গার্ড, যে কোনো প্রয়োজনে এদের বলবে। এ আমার কন্যা, এ এখানে থাকবে, এর দিকে খেয়াল রাখবে। ওকে স্যার। বাকি অন্য লোকেদের আসতে সময় লাগবে। কেউ যদি বাইরে থেকে আসে চেকিং না করে উপরে যেতে দেবে না, বুঝেছো? ঠিক আছে স্যার, চিন্তা করবেন না, আমি 24 ঘন্টা ওনার খেয়াল রাখবো। গুড। চলো। থ্যাংক ইউ। আসুন। চলুন। সব এসে গেছে? আসুন। ইটস বিউটিফুল বাবা। আরে ভাই, এটা আমার একমাত্র কন্যার বাড়ি, ভালো তো হতে হবেই। কেমন লাগছে বাড়িটা? খুব ভালো বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা আসুন না, হ্যাঁ, হ্যাঁ, বসুন নিশ্চয়ই। প্লিজ, বসুন। হ্যাঁ, আগে thank you. ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার আপনারা বলুন কি খাবেন, চা না শরবত? মা, আমি তো শুধু চা খাবো। এক্ষুনি আনছি। মা, যদি আজকে সম্ভব না হয় তো কালকে একটু পুজো পাঠ করিয়ে নিও। মানুষ যখন কোনো নতুন বাড়িতে প্রবেশ করে তখন একটু তাকে পুজো পাঠ এগুলো করে নিতে হয়। বাবা, তুমি তো জানো আমি এসব পুরনো রীতিনীতিতে একটু বিশ্বাস করি না। আর আমার মতে পুজো পাঠ তারাই করে যাদের মনে একটু কুসংস্কার থাকে, তাই না? ঠিক বলিনি মা? দুষ্টুমি। হ্যাঁ, তোমরা এবার বসো, আমি চা নিয়ে আসছি। ওকে? চলো আমিও তোমার সাথে ভেতরে যাই। একদম নয়, তুমি আজকে আমার গেস্ট, প্রথমবার এসেছো, মনে আছে? আজ আমি কাজ করব। ওকে। হ্যাঁ, তা এরকমই আর কি। এ আমার একমাত্র কন্যা, নতুন প্রজন্মের নতুন আলোক। আরে মহাজন বাবু, অর্চনা মা ঠিকই বলে, এই পুজো আজা মনে শান্তির জন্যই করা হয়।
খুব খুশি দেখছি। হুম, খুব ভালো লাগছে তোমায় এত খুশি দেখে। তুমি ওদের বাইরে অবধি ছেড়ে এসেছো? হ্যাঁ, করে এলাম তো এক্ষুনি। সি অফ না করতে গেলে তাহলে এই মুডে তোমাকে কি করে দেখতাম? শেখর, একটা কথা জিজ্ঞেস করি, করো। তুমি কখনো আমার উপর রেগে যাও না? আমার বিহেভিয়ার দেখে, আমার এই আচার আচরণ দেখে, আমার এই অসম্ভব জেদ, তুমি কখনো রিয়্যাক্ট করো না? ওয়েল, সত্যি জিজ্ঞেস করলে সত্যি বলতে কি, তাহলে না। কারণ যখন তুমি রাগ করো, জেদ করো, তখন তুমি নিজের অধিকারের জন্য লড়ো। তোমার জেদের পেছনে তোমার সততা থাকে, তোমার স্বাভিমান থাকে। হ্যাঁ শেখর, তুমিই বলো, অন্যের দয়ায় বেঁচে থাকা বা ধরো অন্যের সাহায্যে বেঁচে থাকা, এটা কখনো বেঁচে থাকা? তুমি জানো, আমি ভগবানের কাছে সবসময় এই প্রার্থনা করি, আমার হাত যেন সবসময় উপরে থাকে। আর সেই জন্য তো আমি তোমায় বিয়ে করেছি। হ্যাঁ, তুমি একেবারেই লোভী নও, পরিশ্রম করতে ভালোবাসো, সেলফ ডিগনিটি আছে, আছে না? ওয়েল, হ্যাঁ হ্যাঁ, আছে আছে। আরে এটা কেমন আওয়াজ? মনে তো হচ্ছে কাঁচ ভাঙা। কে? হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। এসো। কে ওখানে? হ্যালো। ওয়াচম্যান, হ্যাঁ স্যার। এখানে বিল্ডিং এত কাঁচ ভাঙছে, এত চিৎকার হচ্ছে, আর তুমি কি করছো ওখানে? এসব আপনি কি বলছেন? কোথায় কাজ ভাঙছে? আচ্ছা, তুমি উপরে এসো, তাড়াতাড়ি এসো। এক্ষুনি আসছি। কি হলো? স্যার বললেন ওপরে নাকি কে কাঁচ ভাঙছে, এক্ষুনি ওপরে যেতে। চলো। হ্যাঁ চলো চলো চলো, তাড়াতাড়ি এসো এসো। এই তাড়াতাড়ি চলো, ওপরে চলো। স্যার, কি হয়েছে স্যার? বিল্ডিং এত জোরে জোরে কাঁচ ভাঙার আওয়াজ শুনতে পাচ্ছি আমরা, আর তোমরা কানে কালো হয়ে গেছো, শুনতে পাও না? কিন্তু স্যার, আমরা তো কোনো আওয়াজ শুনতে পাইনি। আমার মনে হয় এই সামনের ফ্ল্যাটটা থেকে আওয়াজ আসছে, একটু খুলুন তো ওটা। আচ্ছা চলো। চলো। কিন্তু ম্যাডাম, এই ফ্ল্যাটে তো কেউ থাকে না। আমি বললাম না দরজাটা খুলতে, খুলুন বলছি। ঠিক আছে। কিন্তু শেখর, এখানে তো কোনো কাজই ভাঙা দেখছি না। হ্যাঁ, কিন্তু আওয়াজ তো এখান থেকে আসছিল না।
দেখেছো? ভেতরে ভালো করে দেখেছো? স্যার এখানে তো কেউ নেই। কি? কেউ নেই? আমি আপনাদের বললাম না, এখানে আপনারা ছাড়া আর কেউ নেই। স্যার কিন্তু আপনারা ভয় পাবেন না, আমরা এখানেই আছি। হ্যাঁ ঠিক আছে, চলো এখান থেকে হ্যাঁ যাই। চলুন, হ্যাঁ, চলুন। চলুন, স্যার। চলো। অর্চনা, অর্চনা, আমি অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি। এসে গেছি বাবা। অলরাইট। আচ্ছা শোনো, আমার যাওয়ার পরে দরজা ভিতর থেকে ভালো করে বন্ধ করে রাখবে। হুম। ওকে? এই নাও তোমার ব্যাগ। থ্যাংক ইউ। এবার তুমি আমার কথাটা শোনো। বলো। আজ অফিস থেকে তাড়াতাড়ি আসবে। ইয়েস, আই লাভ ইউ। হুম। বাই। বাই। ইউ টু। বাই। কেউ আছেন? কে আছেন? কে আছেন? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? তখন থেকে তুমি বেল বাজাচ্ছিলে না? কি হলো? প্রাণটাই তো নিয়ে নিয়েছিলে। ও আই এম সরি, কিন্তু কোথায়? আমি তো বেল বাজাইনি, একদম সত্যি বলছি। কি বলছো তুমি? তাহলে তাহলে কি? কি হলো? না। অর্চনা, না, কিছু না। আর ইউ শিওর? হ্যাঁ আচ্ছা, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, চলো। চলো চলো, লেটস গো।
শেখর, শেখর, হুম, তুমি কি বাথরুমের কলটা খুলে এসেছো? বাথরুমের? হ্যাঁ। না, আমি তো ওখানে যাইনি। ও, তাহলে আমি দেখে আসছি। হ্যাঁ। শেখর, 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 কোথায় গেলে তুমি? শেখর, শেখর, কি হলো কি? ও গড, আবার আমার প্রাণটা নিয়ে নিচ্ছিলে। কি হলো? কোনো নলডল খোলা ছিল না। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? আরে, এখানে তো কেউই নেই। আরে, এই ধোঁয়াটা কোথা থেকে এলো? আমাকে বাঁচাও, ভেতরে কেউ আছে মনে হয়। হ্যাঁ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, বাঁচাও, আমাকে এখন? বাঁচাও, কি হতে পারে ভেতরে? বাঁচাও আমাকে, তুমি এখানেই থাকো, আমাকে বাঁচাও, আমি সাহায্য ওয়াচম্যানকে করো ডেকে আমাকে। আসছি। আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। ওয়াচম্যান! ওয়াচম্যান! হ্যাঁ স্যার, ওয়াচম্যান, তাড়াতাড়ি উপরে এসো, আসছে স্যার। এক্ষুনি এসো। চলো চলো, তাড়াতাড়ি উপরে চলো, চলো। কি হয়েছে স্যার? এই দেখো। আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, শুনলে তুমি? আমাকে বাঁচাও, বাঁচাও। ভেতরে কেউ আছে, দরজা খোলো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ দেখছি। সাবধানে। আরে, স্যার, আওয়াজ তো আমরাও শুনলাম আর ধোঁয়াও বেরোতে দেখলাম, কিন্তু এখানে তো কেউ নেই। হ্যাঁ। শেখর, হ্যাঁ? শেখর, এসব কি হচ্ছে বলো? বদমাইশি, বদমাইশি ছিল এগুলো। এই ধরনের দুষ্টুমি, এই ধরনের বদমাইশি বিল্ডাররা একে অপরের বিরুদ্ধে করে থাকে, অপরের বদনাম করার জন্য, তার বিজনেসকে নামানোর জন্য। ধরে নাও কেউ এটা রটিয়ে দিল যে ওই বিল্ডিংয়ে প্রেতাত্মা আছে। যেমন ধরো, ওখানে কখনো কান্নার আওয়াজ আসে, কখনো কাঁচ ভাঙার আওয়াজ আসে, কখনো জল পড়ে যাওয়ার আওয়াজ আসতে থাকে।
যাতে কেউ ভয় পেয়ে ওখানে না গিয়ে থাকে। তুমি বলো মা, এই সব কিছু দেখার পরেও কি তুমি ওখানে গিয়ে থাকবে? বাবা, বাবা, কেউ যদি এরকম বদমাইশে আমাকে ভয় দেখানোর জন্য করে, তাহলে আমি ভয় পাবো না, আমি এই ফ্ল্যাট ছাড়বো না কিছুতেই। আমি বলতে চাইছি, আমার বাবা অনেক ধনী, কিন্তু আমার বর তো পুরো জীবনের সঞ্চয় লাগিয়ে দিয়েছে ওই ফ্ল্যাটে। না, আমি এই ফ্ল্যাট কখনো ছাড়বো না। আর কেউ যদি এটা ভেবে থাকে যে এসব করে আমাকে বিশ্বাস করাবে যে ওখানে ভূত প্রেত আছে, তাহলে আই এম সরি। না আমি ভূতে ভয় পাই, না আমি প্রেতে ভয় পাই। দ্যাটস লাইক এ গুড গার্ল। চিন্তা করো না মা, আমি কমিশনার সাহেবের সঙ্গে কথা বলে নেব। আরে আমার মা যেখানে থাকে তার আশেপাশে কোনো বিপদ আছে হতেই পারে না। তুমি চিন্তা করো না, আমি ওই বদমাশগুলোর খবর নিয়ে ওদের জেলে পাঠিয়ে দেব। কিন্তু ড্যাডি, কিছুদিনের মধ্যে মা বাবাও তীর্থযাত্রা থেকে ফিরে চলে আসবে। আর যদি এই সব কিছু এইভাবে চলতে থাকে তাহলে মা বাবা তো ওখানে আর থাকবে না। শেখার, তুমিও চিন্তা করো না, সব কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। বাস তোমরা শুধু একটু সাহস রাখো, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে বাবা, তাহলে আমরা এবার যাই। ওকে, ওকে, বাই। বাই, Bye. টেক কেয়ার। স্যার, স্যার, আপনি কোথায় যাচ্ছেন? ভেতর মিটিং চলছে। আরে আরে স্যার, আপনি কোথায় যাচ্ছেন? আরে মহাজন সাহেব, মহাজন সাহেব, আবে তুই এতটা নিচে যে নেমে আসবি সেটা আমি কখনো ভাবতেও পারিনি। আমার নাম হচ্ছে সুনীল মহাজন, আমি তোকে পৃথিবীর থেকে তুলে নেব, বুঝেছিস? সুনীল সাহেব, কিন্তু আমি কি করেছি? সুনীল সাগরে তোর গুন্ডাগুলো ওখানে আমার মেয়ে আর জামাইকে খালি উৎপাত করে চলেছে। ভগবানের শপথ করছি সুনীল সাহেব, এতে আমার কোনো হাত নেই, আমার কোনো হাত নেই। একটা কথা কান তুলে শুনে নে, যদি তোর হাত থাকে তাহলে সেই হাত থাকবে না, বুঝেছিস? আরে লিফটম্যান কোথায়? চলো, লেটস গো। আরে এটা উপরে কোথায় যাচ্ছে? এসব কি হচ্ছে? লিফট খারাপ হয়ে যায়নি তো? সেখানে এসব কি হচ্ছিল? কি জানি, মনে হয় এটাও কারো বদমাশি। কোনো ব্যাপার না, চলো। এসব কি হচ্ছে? ও গড! আরে এই ছাদটা নিজে কি করে পড়ে গেল?
আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ। ও মাই গড। অর্চনা মা, তোমাদের তো কিছু হয়নি তাই না? না ড্যাডি, বাইরে থেকে আমরা আসছিলাম কি এই ছাদ ওপর থেকে পড়ে গেল। থ্যাংক গড কিছু যে হয়নি তোমাদের কারুর। কি বলবো যে আপনি হলেন সুনীল মহাজনের আর্কিটেক্ট, আর আপনি হলেন ইঞ্জিনিয়ার, আর আমি বিল্ডার, আর এই নতুন বিল্ডিং হয়েছে। এই কদিন মাত্র এই বিল্ডিং তৈরি হয়েছে, আর এখনো অবধি এখানে কেউ থাকতে আসেনি, আর এই অবস্থা। যদি আমার মেয়ে আর জামাইয়ের কিছু হয়ে যেত তাহলে কে দায়ী থাকতো? আপনি আপনি না আমি? কি ধরনের কনস্ট্রাকশন এটা? এত কিছু মেশানোর পরেও ছাদ খুলে পড়ে গেল, কাল বিল্ডিং পড়ে যাবে। না স্যার, আপনি ধ্যান দিয়ে দেখুন স্যার। স্যার এতে কোনো মিলাবট নেই স্যার, আর না কনস্ট্রাকশনে কোনো ফল্ট আছে। স্যার আপনি অল্প ধ্যান দিয়ে দেখুন। এমন মনে হচ্ছে যে এই প্রশ্নটা কেটে কেউ নিচে ফেলে দিয়েছে। মহাজন সাহেব, আমরা অনেকদিন ধরে এই কনস্ট্রাকশনের কাজই করেছি। আমার মনে হচ্ছে এটা নিশ্চয়ই কারো ষড়যন্ত্র আছে। এটা কোনো হাদসা নয় স্যার। এ আপনি কি বলছেন? আগে হ্যাঁ স্যার, এই কাজটা আপনার শত্রুপক্ষের আছে, যে মহাজন বিল্ডারকে বদনাম করতে চায়। ঠিক আছে মহাজন বাবু, আমি চললাম। আমি ডিপার্টমেন্টকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আপনি কোনো রকম চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি তাকে ধরে ফেলবো যে এসব করছে। থ্যাংক ইউ। ওকে আপনারাও আসতে পারেন। ওকে ওকে স্যার। স্যার। মা অর্চনা, এখন তুমি এটাই করো যে তুমি ওই বাংলোটায় শিফট করে যাও। বাবা একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ বলো। তোমার খারাপ লাগবে না তো? না বলো। বাবা, তুমি আসলে আমাকে আর শেখরকে ওই বাংলোতে শিফট করানোর জন্য এসব করাচ্ছ না তো? অর্চনা, তোর মাথা আশা করি খারাপ হয়ে যায়নি। হ্যাঁ এটা সত্যি যে আমি চাইতাম আমার মেয়ে জামাই আমার বাংলোয় থাকুক, কিন্তু তার মানে কি এরকম যে আমার মেয়ের জীবন সংকট তৈরি হোক? একজন বাবা কি তার মেয়ের জীবনের শত্রু হতে পারে? না বাবা, আমার মনে শুধু একটু সন্দেহ ছিল। আই এম রিয়েলি সরি বাবা, আই এম সরি। হ্যাঁ, এখন এই ফ্ল্যাটটা তোমার থাকার জন্য উপযোগী নয়। তোমরা কিছু জিনিসপত্র নিয়ে এখন আমার সঙ্গে চলো। না বাবা, ড্যাডি একদম ঠিক বলছো অর্চনা। আর এমনি তো আমার দিল্লি যাওয়ার আছে, আর তুমি এখানে একা কি করবে? না শেখর, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। আরে অর্চনা, এরকম বাচ্চাদের মতো কথা বলো না। বাবা আমি বলছি তো না। আমি কোনো কথা শুনবো না। শেখর, হ্যাঁ? জিনিস গুছিয়ে নাও। হুম। চলো আমার সাথে এসো। চলো। তুমি কিন্তু নিজের খেয়াল রেখো, ভয় পাবে না। আমি তাড়াতাড়ি এসে যাবো। ঠিক আছে। ওকে? অর্চনা মা, আমি শেখরকে এয়ারপোর্টে ছেড়ে আসছি। আর হ্যাঁ, গত রাতের ফ্ল্যাটের ঝামেলা ভুলে যাও আর আরাম করে শুয়ে পড়ো, ঠিক আছে? কাম। টেক কেয়ার। ইউ টু। লাভ ইউ। বাই। বাই। এসব কি অর্চনা? তুই তোর নিজের ঘর ছেড়ে বাবার ঘরে রয়েছিস? কোন ব্যাপারটায় ভয় পেলি তুই? কোন ব্যাপারে ভয় পেয়ে তুই এখানে এলি? না, তোর এই ঘরে নয়,
ওই ঘরে গিয়ে থাকা উচিত। না, আমি এখানে থাকবো না, আমি নিজের বাড়িতে যাব। ম্যাডাম, আপনি? হ্যাঁ, আমি উপরে যাচ্ছি। আপনার সাথেও আমরা যাই? না, আমি একাই যাব, ঠিক আছে? কে আছে এখানে? কে আছো এখানে? কে তুমি? যেই হও, সামনে আসছো না কেন? কে আছো? কে আছো? কে আছো? ওখানেই থেমে যাও, না হলে আমি গুলি করে দেবো। কে তুমি? কে তুমি? তোমাকে এখানে কে পাঠিয়েছে? তুমি তুমি একজন মহিলা হয়ে এত বাজে কাজ করছো? আরে, স্ত্রী লোকেরা তো জীবন দেয়, জীবন। আর তুমি একজন স্ত্রীলোক হয়ে জীবন নিতে চাচ্ছ? আর তাছাড়াও তুমি কি ভাবছো তোমার এসব ভয় দেখানোতে আমি এই ঘর ছেড়ে চলে যাব? না, আমি এই ঘর কখনো ছাড়বো না, বুঝেছো তুমি? এটা আমার ঘর। এই ফ্ল্যাট তো কি, এই বিল্ডিং ধসে গেলেও আমি এখান থেকে কখনো যাব না। এটা আমার ঘর, আমার। না, এটা আমাদের বাড়ি। এই জায়গা ছেড়ে আমি কোথাও যাব না।
আমি কিছুতেই যাব না। এই বিল্ডিংটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, এই পুরো বিল্ডিংটা না লোকেদের লাশের ওপর দাঁড়িয়ে আছে। কি এসব কি বলছো তুমি? আমি সত্যি বলছি। কিন্তু তুমি তুমি আসলে কে? ইন্দ্রাণী, ইন্দ্রাণী দত্ত। ইন্দ্রাণী দত্ত? কিন্তু তোমার এখানে এভাবে আসার কারণটা কি? আমি কে আর এখানে কেন এসেছি এই সব জানার জন্য তোমাকে আমার পুরো কাহিনীটা শুনতে হবে। হ্যাঁ, কাহিনীটা কি? একটা সত্যি, একটা পরম সত্যি। আমি একজন জার্নালিস্ট। এই চল চল এখানে চল চল বলছি চল। তোমাদের বলেছিলাম না সন্ধ্যের মধ্যে বস্তি খালি করতে, কথা কানে যাচ্ছে না মনে হচ্ছে তোমাদের। আরে আমার তো এমনিতেই কপালটা পোড়া, রুটির জন্য ঘুরে বেড়াই, রাস্তার ধারে দোকান লাগাই, তো মিউনিসিপ্যালিটির লোক উঠিয়ে ফেলে দেয়। গাটা সাফ করে যত নোংরা নিয়ে নিজের ঘর বানাই, তো আপনারা চলে আসেন। আচ্ছা, আবার ভাষণ দিচ্ছিস? না না, নিজেকে নেতা মনে করছিস? দাঁড়িয়ে আছিস কি? মেরে বের করে দে এদের, আর পুরো বস্তিতে আগুন লাগিয়ে দে। এই চল ধরো, ওকে পালাতে না পারে যেন। এক করে ধরছি। এই দাঁড়া, এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া। হ্যাঁ? এর নাম ইন্দ্রাণী দত্ত। এ ওই বস্তিতে ওই জায়গায় তোমার ফটো উঠিয়েছে, যেখানে আগুন লাগানোর ব্যাপারে তুমি উপস্থিত ছিলে। বাট স্যার, ও পেপার জংয়ের জন্য কাজ করছে। হ্যাঁ, আর যদি এই ছবি খবরের কাগজে প্রকাশিত হয় তাহলে আমাদের জীবনে বড় ভূকম্প নেমে আসবে, আমাদের সবার মুখোশ খুলে যেতে পারে। যদি আপনি বলেন তো। তো এই এই শহরে অনেক বস্তি ছিল, যেগুলো আমরা খালি করিয়ে বড় বড় বিল্ডিং বানিয়েছি। এই মেয়েটাকেও পথ থেকে সরিয়ে ফেলি, কি বলেন? একটা খুব সাধারণ মানের একটা লাজুক মেয়ের সঙ্গে তোমরা এরকম ভয়ানক ব্যবহার করবে? তাছাড়া কি করব বস? ও বেঁচে থাকলে আমরা মারা পড়বো যে। দেখো চৌহান, আমরা লোহার হাতুড়ি ব্যবহার করার আগে সোনার হাতুড়ি ব্যবহার করতে চাই। সোনাতে অনেক শক্তি থাকে, ওর চমক দেখে অনেক বড় লোক চকিত হয়ে যায়। তুমি শুধু এটুকুই করো যে ওর সঙ্গে আমাদের দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দাও। নমস্কার। ইয়েস। চিনে তো গেছেন অবশ্যই আপনি আমাকে। বলুন। আমরা আপনার সাথে একটা মিটিং করতে চাই, কিছু আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট কথা বলার জন্য। এটা নিন। এটা কি? এইটা ওই গাড়ির চাবি যেটা বাইরে রয়েছে। আমাদের বস আপনাকে গিফট দিয়েছে। আমি আপনাদের বসের সাথে দেখা করব, কিন্তু এটার আমার এখন দরকার নেই। আমার নিজের বাইক আছে। তারপরেও গিফট আছে। আই এম সরি। আমরা আপনার অপেক্ষা করছি, আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে আসুন।
থ্যাংক ইউ। আর হ্যাঁ চৌহান, ওই ডাম্বি ভ্যালির যে প্লটটা আছে হ্যাঁ স্যার, ওটা ফাইনাল করে দাও। ঠিক আছে স্যার। আর ওই যে ইন্দ্রাণীজি এসে গেছেন। আসুন আসুন ইন্দ্রাণী দেবী, বলুন আমাদের উপহার আপনার পছন্দ হয়নি? ভ্রষ্টাচার, ঘুষ দেওয়াকে আপনি উপহার বলেন? আরে ভাই, আপনার সাথে কিরকম ভ্রষ্টাচার? আমি তো আপনাকে সাহায্য করার চেষ্টা করেছিলাম। আমি জানতে পারলাম যে আপনি মানুষকে সাহায্য করার জন্য স্কুটারে যাতায়াত করেন, আর সেখানে পৌঁছতে যখন আপনার দেরি হয় তখন সেই বেচারা শ্বাসরুদ্ধ হয়ে যায়। কিন্তু যদি আপনার কাছে একটা গাড়ি থাকতো তাহলে আপনি একদম নির্দিষ্ট সময় সেখানে পৌঁছতে পারতেন। তাহলে অ্যাক্সিডেন্টের কোনো ভিকটিম রাস্তায় পড়ে থাকতো না। কিন্তু মিস্টার মহাজন, আপনি তো ওই ঘটনাটার ব্যাপারে খুব ভালো করে জানেন। আপনি তো গরিবদের সম্বন্ধে এমন করে বলছেন যেন আপনি বারে বসে মদ খাওয়ার মজা নিচ্ছেন। ইন্দ্রাণী দেবী, আমার কাছে সময় কম আছে। আসলে কি, আপনার বয়সী মহিলারা স্বাধীনতার ঘোড়ায় চেপে ঘুরে বেড়ায়, আর ওদের মনে হয় যে চাবুক মারলে পরে স্বাধীনতার ঘোড়া যেদিকে যেদিকে চলে যাবে সেখানকার মানুষ একটা নতুন জীবন, এক নতুন আনন্দের দিন পাবে। কি মিস্টার মহাজন, আপনি গরিবদের এত রক্ত চুষেছেন যে সেই রক্তটা এখন আপনার চোখের ভেতরে দেখা যাচ্ছে। আপনি অন্ধ হয়ে গেছেন, আপনি কিছু দেখতে পাচ্ছেন না। ইন্দ্রাণী! দেখো ইন্দ্রাণী, এই সময় যেই পুরস্কারের জন্য তোমাকে ডেকে পাঠিয়েছি সেটা তোমার জীবন বদলে দিতে পারে। আমি এক সংবাদপত্র নিয়ে আসছি এবং আমি চাই যে সেই সংবাদপত্রের এডিটরের পদ তুমি অলংকৃত করো। আর স্বাভাবিক কারণেই আমার সংবাদপত্রের এডিটর একটা সুন্দর বাংলোতে থাকবে, আর এটা হলো গিয়ে সেই বাংলোর পেপার। আর স্বাভাবিক কারণেই ওই বাংলোতে থাকার জন্য তোমার স্বভাব পরিবর্তন করতে হবে, এবং তার জন্যে এতে ছোট অঙ্কের। আপনি হলেন ব্যবসায়ী, শুধু বেচা আর কেনা করতে জানেন। আরেকটা কথা আমি বলে দিচ্ছি, আমার এত প্রয়োজন নেই যে আপনার হাতে আমি মান সম্মান বেচে দিই, আর এরপর মানুষের জাত থেকে শয়তানের জাতে চলে যাই। আর সত্যি কথা বলতে কি মিস্টার মহাজন, আপনার মধ্যে এত দম নেই যে আপনি ইন্দ্রাণীকে কিনে নেবেন। এখন আপনি আপনার খারাপ দিনের উল্টো গোনা শুরু করে দিন। কি করলেন ভাইজি আপনি? আমরা তো বলছিলাম ছোট একটা রোড অ্যাক্সিডেন্টে একটা পিঁপড়াকে মেরে দিয়ে চলে যাবে গাড়ি। সোলাঙ্কি, তোমরা আসলে খুব তাড়াতাড়ি রেগে যাও, আর আমি কখনো রাগিই না। আমি এর পরিণতি জানি। ও যে আগুন নিয়ে খেলছে নিজেই সেই আগুনে জ্বলে ভস্ম হয়ে যাবে। আর কালকের পেপারে যে আমাদের নাম বেরোবে, আপনার নাম বেরোবে, আমাদের রিপোর্টের কথা লেখা হবে, তারপর কি হবে? কালকের দিনটা কে দেখেছে চৌহান?
হ্যাঁ অর্চনা, আমি যা কিছু বললাম সেটার এক একটা শব্দ সত্যি। হ্যাঁ ইন্দ্রাণী, এসব যা কিছু হয়েছে, এই শহরে যত দুর্ঘটনা ঘটেছে, আর যে যে এলাকাগুলোর তুমি কথা বললে, ওখানে আগে প্রচুর বস্তি ছিল, কিন্তু এখন এখন ওখানে আমার বাবার বানানো উঁচু উঁচু বিল্ডিং। এখন আমি সব কথা বুঝতে পারছি। আজ থেকে ২০ বছর আগের একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করা একজন সাধারণ ওভারসিয়ার এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি কি করে হয়ে গেল। তার মানে আমি আমার বাবাকে কখনোই চিনতে পারিনি। অর্চনা, কে জানে কত বস্তি জ্বলে গেছে, কত লোক জ্বলে পুড়ে মরে গেছে, আর সেই সব মৃত মানুষদের সব জাতের, সব ধর্মের আর ভিন্ন জায়গার লোক ছিল। ওরা হিন্দু ছিল, মুসলমান ছিল, শিখ ছিল, খ্রিস্টান ছিল। আর সত্যি বলতে কি, যে জায়গায় তুমি আর আমি দাঁড়িয়ে আছি, যেখানে এই উঁচু বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, এটাও একটা শ্মশান, একটা কবরখানা। ব্যাস ইন্দ্রাণী, আমি আর কিছু তুমি ঠিক বুঝেছ, আমি ইন্দ্রাণী নই, ইন্দ্রাণীর আত্মা। ভয় পেও না অর্চনা, কিন্তু এইসব কথাগুলো তোমাকে বলা জরুরি ছিল। দেখো অর্চনা, আমি তোমাকে আর তোমার স্বামীকে ভয় দেখাতে চাই না, আর না তো কারোর ক্ষতি করতে চাই। আমি তো শুধু সেই অবিচার আর সেই অন্যায়কে শুধু তোমাকে জানাতে চাইছিলাম। সেই অবিচার যেটা সেই গরিব বস্তিওয়ালাদের সাথে হয়েছে, যেটা আমার উপর হয়েছে, এটাই হলো ইন্দ্রাণীর কাহিনী। এখন আমার এটাই ইচ্ছে, সেই জঘন্য অপরাধীদের ওদের পাপের শাস্তি পাক, তখনই আমার আত্মা শান্তি পাবে, তখনই আমি মুক্তি পেতে পারি। হ্যাঁ ইন্দ্রাণী, তুমি নিশ্চয়ই মুক্তি পাবে। আর ওই দোষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব। আফসোস শুধু একটা ব্যাপারেই থেকে যাবে, যে আমি একজন হত্যাকারীর মেয়ে, একজন খুনির মেয়ে। ইন্দ্রাণী, আরে অর্চনা, তুমি কি ব্যাপার মা? বাবা, আমাদের ফ্ল্যাটে যা কিছু হচ্ছে সেসব ব্যাপারে জেনে গেছি। কি? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছিলে। হ্যাঁ? এইসব কারোর একটা বদমাইশি, আর এইসব বদমাইশির পিছনে একজন মেয়ের হাত আছে। এটা তুমি কি বলছো? আমি সত্যি বলছি বাবা। কিন্তু ওই মেয়েটা কে? ওই মেয়েটার মনে তোমার জন্য প্রচন্ড ঘৃণা, আর যখন ও তোমার বিরুদ্ধে বলতে লাগলো, ওর সাথে আমার ঝগড়া হয়ে গেল। ইনফ্যাক্ট তুমি যদি তোমার বিরুদ্ধে লাগানো দোষটা শোনো, তুমিও আশ্চর্য হয়ে যাবে, তোমার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। কিন্তু অর্চনা মা, সেই মেয়েটা আসলে কে? ইন্দ্রাণী, ইন্দ্রাণী দত্ত ওর নাম বাবা। তুমি ওকে চেনো বাবা? ও
নিজেকে জার্নালিস্ট বলে, কিন্তু আমার তা মনে হয় না। কি হলো? তোমার কি হলো বাবা? তুমি এভাবে চুপ করে গেলে কেন? না, সেরকম কোনো ব্যাপার না মা। আসলে কনস্ট্রাকশনের বিজনেসে অনেক রকম শত্রুতা থাকে, আর একজন বিল্ডার অপরজনের শত্রু হয়। কিন্তু এটা তো ভুল কথা বাবা। তুমি জানো, তোমার বিরুদ্ধে লাগানো সব দোষ এতটাই ভয়ঙ্কর, যদি আমি ওইগুলো বিশ্বাস করে নিই তাহলে সারা জীবন হয়তো তোমার মুখটা দেখব না। মা, একদম ফালতু কথা বলে ওই মেয়েটা। মনে হয় ও আমাদের কোনো শত্রু বিল্ডারের একজন এজেন্ট। তুমি ওকে আমার সামনে নিয়ে এসো। আহ, আমি চেষ্টা করব বাবা, কিন্তু ও নাও আসতে পারে। না মা, এখন তুমি যেভাবে হোক ওকে আমার সামনে নিয়ে এসো। হ্যাঁ বাবা, এখন তো আমি ওকে তোমার সামনে নিয়েই আসব, কারণ এখন আমিও সত্যির চেহারাটা দেখতে চাই। যাই হোক বাবা, এবার আমি যাব, কেমন? ওকে, ওকে। বাই। সোলাঙ্কি, সবাই আমার কেবিনে এই মুহূর্তে চলে এসো। কি হলো মহাজন সাহেব? কি হয়েছে বলবেন তো? কি হয়েছে? শিয়েলের লোহার বেড়ির পেছনে যখন আমি যাব তখন সব জানতে পারবে যে কি হয়েছে। আরে কিছু জানতে তো পারি যে হয়েছে কি ঘটনাটা। ইন্দ্রাণী বেঁচে আছে। কি? ইন্দ্রাণী জীবিত আছে? এটা কি করে সম্ভব? ওর ছাই তো ঘরের ছাইয়ের সাথে মিলে হাওয়া হয়ে বিখরে গেছে সমস্ত। আমাদের সামনে জলে মরেছে ও। আপনি বলছেন ও জীবিত আছে? আমি বলছি না এটা, অর্চনা বলে গেছে। হ্যাঁ? হ্যাঁ, আমি ইন্দ্রাণীর কোনো স্বপ্ন দেখিনি। বিশ্বাস তো হচ্ছে না, কিন্তু হতে পারে ও বিল্ডিং থেকে কোনো রকমে বেঁচে পালাতে সক্ষম হয়ে গেছিল। কিন্তু সেটা আমরা জানবো কি করে? এই ব্যাপারে এখন আমি কিছু জানি না। এই দায়িত্ব এখন সব তোমাদের, বুঝেছো? ঠিক আছে, বুঝে গেছি। আপনি অনুমতি দিলে আমরা অর্চনার ওপর নজর রাখব। ও নিশ্চয়ই ওর সাথে দেখা করতে আসবে, আর তখনই আমরা ওকে মেরে দেব। ঠিক আছে, আমার কোনো অমত নেই, কিন্তু একটা কথা যেন খেয়াল থাকে, অর্চনা যেন কোনোভাবেই এটা না জানে। ইন্দ্রাণী, এসো অর্চনা, কি ব্যাপার? ইন্দ্রাণী, আমি খেলাটা শুরু করে দিয়েছি। আর কথাটা শুনে আমার বাবার মুখটা যেভাবে শুকনো হয়ে গেছিল, আমার দৃঢ় বিশ্বাস যে ওই খুন করেছে। যাই হোক, ও তোমার সঙ্গে দেখা করতে চায়। আমার সাথে? হ্যাঁ ইন্দ্রাণী। অর্চনা, এখন তো তোমার বাবা নিশ্চয়ই ওনার 4 বন্ধুকে এইসব কথা বলেছেন। সেই 4 বন্ধু যারা সেই অপরাধে তোমার বাবার সাথে ছিল। আমি বেঁচে আছি জানতে পারলে ওদের রাতের ঘুম চলে যাবে, আর ওরা আমাকে খুঁজবে। অর্চনা, তোমাকে আরেকবার আমাকে সাহায্য করতে হবে। ইন্দ্রাণী, একবার কি বলছো? আমি সেই অবধি তোমাকে সাহায্য করে যাব যতক্ষণ না ওই লোকগুলো শাস্তি পায়। আর এখন থেকে সেটাই করব যেটা তুমি চাইবে।
আরে অর্চনা মা, তুমি হঠাৎ করে এখানে? আহ, আমার কিছু জরুরি কথা ছিল তোমার সঙ্গে। আচ্ছা, কি বিশেষ কথা? ইন্দ্রাণী। ইন্দ্রাণীকে তুমি দেখেছো? না বাবা, ইন্দ্রাণীর সাথে আমার দেখা হয়নি। ও আমায় ফোন করেছিল, আর আজ রাতে আমি ওকে খেতে বলেছি। কি? হ্যাঁ বাবা, ও আসছে, আর আমি চাই তুমিও আমার বাড়ি আসো। এখন আমি কিন্তু মা, কেন? তুমিই তো আমায় বলেছিলে যে আমি ওকে তোমার সামনে নিয়ে আসি, তাই না? হ্যাঁ বলে তো ছিলাম আমি। তো ব্যাস, ও আসছে। আমার মতে বাবা, তুমি তো আসছই। তুমি যদি পারো তাহলে তোমার সাথে সোলাঙ্কি আঙ্কেল, চৌহান আঙ্কেল, দৌলতরাম আঙ্কেল আর মালিক আঙ্কেলকেও সাথে করে নিয়ে এসো। না না মা, ওদের আবার কিসের দরকার? আসলে কি বলো তো বাবা, গৃহপ্রবেশের দিন আমি ওদের কিছু খাওয়াতে পারিনি না। ওরা নিশ্চয়ই কিছু বাজে ভাবছে। ভাবলাম এই মৌকায় ওদের ভাবনাটাও দূর করে দিই, জানো। যদি তুমি বলো তো আমি নিজে ওদের ইনভাইট করে দিই। না না না, আমি ওদের বলে দেবো। তুমি ওদের বলবে না, তুমি ওদের সঙ্গে করে নিয়ে আসবে, ওকে? ঠিক আছে, আমি নিয়ে আসবো। থ্যাঙ্কস বাবা। এবার আমি যাব, রাতের জন্য অনেক কিছু তৈরি করতে হবে। বাই। বাই। অর্চনা, অর্চনা, আরে বাবা, তোমরা এসে গেছো? আরে এখন আমার মেয়ে ডেকে পাঠাবে আর আমি আসবো না? এমন কখনো হতে পারে কি? থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট। আসুন। কোথায়? ডাইনিং হলে। ডাইনিং হলে? আরে ভাই, এটা তোমার ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা তো আমারই বাবা, কিন্তু এই পুরো বিল্ডিংটা তো আমার বাবার। তাহলে এই বিল্ডিং এর অন্য কোনো ফ্ল্যাট আমি ইউজ করতে পারি না? এটা তুমি কি বলছো মা? অন্য একটা ফ্ল্যাট কোনো, তুমি যদি বলো পুরো বিল্ডিং তোমার নামে করে দেবো। থ্যাঙ্কস বাবা, এখন আমার একটা ফ্ল্যাটেই চলে যাবে। চলো আসুন না। এসো বাবা। আসুন আপনারা। ওয়াও, কি অসাধারণ ব্যবস্থা! পছন্দ হয়েছে তোমাদের? পছন্দ তো অনেক হয়েছে মা, কিন্তু এমন মনে হচ্ছে যে কোনো তিলস্মিনী দুনিয়াতে পৌঁছে গেছি। মাও, তোমার সেই ইন্দ্রাণী? বাবা, এই নিমন্ত্রণের বিশেষ অতিথি তো ইন্দ্রাণী। ইনফ্যাক্ট ওকে ছাড়া তো এই নিমন্ত্রণটাই অসম্পূর্ণ। তোমরা বসো না, আমরা এক্ষুনি খাবার ব্যবস্থা করছি। বসুন না। আসুন। শোনো, ইন্দ্রাণী আসার পরে তোমরা নিজেদেরকে কন্ট্রোলে রাখবে। এমন কোনো ভুল কেউ করবে না যাতে বানানো প্ল্যানটা ভেস্তে যায়, বুঝেছো?
আপনি একদম নিশ্চিন্ত থাকুন সুনীল সাহেব, একদম ওইরকমই হবে। হ্যালো এভরিবডি, আমার এখানে আসতে দেরি হয়নি তো? আপনারা সবাই আমাকে দেখে হয়রান হয়ে গেছেন, তাই না? কারণ আপনাদের হিসেবে আমি আগুনে জ্বলে মরে গেছি, আর আমার সাথে সাথে সেই সমস্ত প্রমাণ চলে গেছে যেগুলো আপনাদের অপরাধের আয়না ছিল। আমাকে এখানে জ্যান্ত দেখে আপনাদের আশাতে ছাই পড়ে গেল, তাই না? না ইন্দ্রাণী, না, আমাদের আশায় জল ঢালা হয়নি, বরঞ্চ আমরা তো একটা সুযোগ পেয়ে গেছি ওই কাজটাকে সম্পূর্ণ করার জন্য, যেটা অসম্পূর্ণ ছিল। তোমার মৃত্যুতে আমরা শান্তিতে ঘুমোচ্ছিলাম, কিন্তু তুমি বেঁচে থাকাতে তোমাদের সবার ঘুম খারাপ হয়ে গেছে, তাই না? কারণ তোমাদের অপরাধ আর অন্যায়ের ব্যাপারে শুধু আমি জানি, আর সেই সমস্ত প্রমাণ আমার কাছে আছে যে কি করে তোমরা সেই বস্তিতে আগুন লাগিয়ে সেই অসহায়, অক্ষম আর সেই মজবুর গরিবদের জ্যান্ত জ্বালিয়ে দিয়েছ। কি করে তোমরা সেই বস্তিগুলিকে উঠিয়ে উঠিয়ে নিজেদের উঁচু বিল্ডিং বানিয়েছ। তোমরা তো আমার বাড়িতেও আগুন লাগিয়েছিলে। কিন্তু তুমি বেঁচে গেছো। খুবই সৌভাগ্যবতী ছিলে তুমি সেই রাতে, কিন্তু আজ দুর্ভাগ্য তোমাকে এখানে এনেছে। না, দুর্ভাগ্য নয়, তোমার মেয়ে অর্চনা। ইন্দ্রাণী, তোমার এই চাল সফল হবে না কিন্তু, কারণ এখন তোমাকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া হবে না। না না সুনীল মহাজন, আজকের রাত তোমার নয়, আমার। সেই রাত তুমি শিকারী ছিলে আর আমি শিকার। আজকের রাত আমি শিকারী আর তোমরা সবাই শিকার। আরে আরে কি হলো?
এই আগুনেই তোমরা জ্বালিয়েছিলে না আমাকে আর সেই গরিবদেরকে? কত চিৎকার করেছিল, কত কেঁদেছিল, লোকেরা কত কষ্ট পেয়েছিল জ্বলে পুড়ে মরতে। অন্যদেরকে জ্যান্ত জ্বালিয়ে মারা লোক, এবার তুই দেখ জ্বলে পুড়ে মরতে কত যন্ত্রণা হয়। না ইন্দ্রাণী, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ইন্দ্রাণী, না প্লিজ। অর্চনা, তোমার বাবার এই মর্মান্তিক মৃত্যুতে আমার খুব খারাপ লাগছে। না ইন্দ্রাণী, ও আমার বাবা নয়, একজন হত্যাকারী, তোমার হত্যাকারী, হাজার নিষ্পাপ মানুষের হত্যাকারী। আমার ওর মৃত্যুতে কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই। অর্চনা, আমি এই জন্য তোমাকে বলেছিলাম কারণ আমি জানতাম যে তুমি সব সময় সত্যের সাথ দাও। আমার কাজ পুরো হয়ে গেছে। আমি সহজ আর সাধারণ লোকেদের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছি। আমি আসছি, কিন্তু এই মিশন এখনো পুরো হয়নি অর্চনা। এখনো সুনীল মহাজনের মতন অনেক লোক আমাদের শহরে আছে। হ্যাঁ ইন্দ্রাণী, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আমি তোমার এই মিশনটা নিশ্চয়ই সম্পূর্ণ করব। আই প্রমিস ইউ। ধন্যবাদ অর্চনা, আমার আত্মা এখন শান্তি পেয়ে যাবে।